এই লাস্টে পৌঁছে গেছি। এই যে কটেজগুলো দেখ, এত সুন্দর একটা। লেপচা ছাড়িয়ে আমরা এখন যাচ্ছিলাম গুরদুমের রাস্তা। গুরদুমের রাস্তাটা ছিল খুবই ভয়ঙ্কর একটা দুর্গম রাস্তা, কারণ আমরা চলে গেছিলাম অনেকটাই দূরে, মানে সেটা ছিল নেপালের বর্ডারের থেকে সুখিয়া পুকুরি থেকে এই গুরদুম রাস্তাটা বেশি কিলোমিটার ছিল না, 2 থেকে 3 কিলোমিটার ছিল। বাট ওই রাস্তাটা আজকে মেরামতের জন্য বন্ধ ছিল, তো তার জন্য আমরা চলে এলাম আবার মানভঞ্জন ব্যাক করে। মানভঞ্জন থেকে আমরা এই রাস্তাটা নিলাম। এই রাস্তাটা মিনিমাম 12 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়েছিল, কিন্তু রাস্তাটা দেখো কতটাই ভয়ঙ্কর আর কতটাই দুর্গম। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম রাস্তার দিকে, যাতে ভালো কিছু পাওয়ার মানে উদ্দেশ্যে আর কি। তো সামনের দিকে গাড়িগুলো যাচ্ছিলো, ওগুলোকে ক্রস করতে করতে আমরাও এগিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা ঠিক করছে, কি জানি কবে ঠিক হবে। তাতে তো কয়েকটা ফরেস্ট অফিসারের গাড়ি আমরা এখানে দেখতে পেলাম, হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে মানভঞ্জন। মানভঞ্জনটা ছোট্ট একটা গ্রাম হলেও খুবই সুন্দর একটা। এটা হলো মানভঞ্জন। আর কেউ সান্দাকাপুর ট্রেক করতে চাইলে এখানেই রাস্তা আছে, যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, টোটাল 6 ঘন্টা লাগে। তো একদিন ইচ্ছে আছে যাওয়ার, তো কেউ সান্দাকাপুর ট্রেক করতে চাইলে এখানে মানভঞ্জন এসে একদিন থেকে এখান থেকে যাওয়া অবশ্যই যেতে পারো। তো দূর থেকে দেখা যাচ্ছিলো আমাদের গুরদুম পাহাড়ের উপরে ওই যে ছোট্ট গ্রামটি। তো আমাদের এক্সাইটমেন্টটা আরোই বেড়ে গেল, কারণ মনে হলো আর একটু পরেই আমরা পৌঁছে যাব জায়গাটাতে। একটু একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। ওয়েদার, পাহাড়ের ওয়েদারে বৃষ্টি দেখতে সত্যি ভালো লাগে, যারা দেখেছো তারাই বুঝতে পারবে, না হলে ভয়ও লাগে। ভয়ঙ্কর যেরকম ভয়ঙ্কর, সুন্দরও তেমন। তো এরকম রাস্তা কাটিয়ে উঠে উঠে আমরা পৌঁছে গেলাম গুরদুম শহর নয়, সরি, গুরদুম গ্রাম। এটা একটা ছোট্ট গ্রাম, এখানে মানুষজন হেঁটে হেঁটেই মানভঞ্জন যায়, স্কুল কলেজ যাই হোক না কেন। ওখানে জিজ্ঞাসা করে জীবনযাত্রা জানতে পারলাম। তো জীবনযাত্রা জানার আমার খুবই ইন্টারেস্ট লাগে, কারণ পাহাড়ি মানুষজন কেমন লাইফস্টাইল লিড করে এগুলো আমাকে খুবই ইন্টারেস্ট দেয়। তো তার জন্য ওখানে যে যাদের বাড়িতে ছিলাম সেই মেয়েকে জিজ্ঞাসা করতে ও বললো এই যে 6-7 কিলোমিটার রাস্তা, ওরা নাকি হেঁটে হেঁটে স্কুল যায়। কতটা লাইফস্টাইল ওদের কঠিন, মানে যেটা আমাদের কাছে কতটা ইজি কলকাতা বা আমাদের এই সাইডে। তো এই যে দেখা যাচ্ছে ওপরে একদম টপ ফ্লোরে আমাদের কটেজ। এই হিল টপেই থাকার মজাটা সেটা আমরা আজকে বুঝতে পারবো। কিন্তু তার আগেই আমি ভাবছিলাম এখানে আমি উঠে যাবোটা কি করে। এখানে মিনিমাম 300 মিটার ট্রেক করতে হবে। পাহাড়ের রাস্তা 300 মিটার মানে অনেকটাই, কারণ আঁকা বাঁকা সিঁড়ি আর ঢালাইভাবে রাস্তাটা চলে গেছে, একদম খাড়া রাস্তা যেটাতে আমাকে উঠতে হবে। দেখো মেঘ কেমন ঘিরে গেছে। এই গ্রামের ইন্টারেস্টটা হলো যে মেঘ এই গ্রামটাকে ঘিরে থাকে, তেমনই ভালো লাগে কটেজটা চারদিকে যখন মেঘ। তো আমরা শুরু করে দিলাম উঠতে। আর আমার তো একটু না একটু উঠতে আমার জীবনে মানে কি বলবো, আমার নিঃশ্বাসের প্রবলেম শুরু হয়ে যাচ্ছিলো। কারণ করোনা হওয়ার পর থেকে না, সবারই নয়, মানে আমারও সেরকম একটা প্রবলেম হচ্ছিল যে একটু না উঠতে আমার শ্বাসকষ্ট শুরু হচ্ছিল। তাও উঠতে তো হবে এতটা দূরে। তো বৃষ্টির জন্যই মনে হয় আর একটু বেশি প্রবলেম হচ্ছিল, বৃষ্টির জন্য ওখানে হিউমিডিটিটা অনেকটাই বেশি ছিল। আমরা উঠে যাচ্ছিলাম এই সিঁড়িগুলো বেয়ে। দেখো দূরে মেঘগুলো কত সুন্দরভাবে ঘিরে ধরেছে গ্রামটাকে, আর এদিকে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। মেঘ, আমরা উপরের দিকে উঠছি। পাহাড় কেটে কেটে সুন্দরভাবে এই গ্রামটি তৈরি করা হয়েছে। ওপরের যত জল আছে এই সুন্দরভাবে এখান দিয়ে ঝর্ণার মতো গড়িয়ে পড়ছে। সিঁড়িগুলো কি সুন্দর দেখো। আর এখানে মানুষজন অনেক চাষাবাদ করেছে ছোট ছোট করে। আর এই কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়েছে। এই ফুলটা হলো জংলি ফুল, আমি এর নামও জানি না। এই সিঁড়িটা হলো সব থেকে আমার খুব পছন্দের একটা সিঁড়ি। এখানে আমি ছোট ছোট ব্লগ অনেকই দিয়েছি। এবার আমরা মনে হচ্ছে এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেছি প্রায়। আর একটু যাওয়া যাচ্ছে না, আর একটু। অবশেষে আমি কটেজগুলো দেখতে পেলাম, আর কটেজগুলো দেখে আমি খুব খুশি হয়ে গেছি।
তো এই কটেজগুলোকে আমাদের থাকতে হবে। ব্যাস আমার মনটা সত্যি খুব ভালো হয়ে গেল, কারণ ভাবলাম যে এতটা কষ্ট করে উঠে আসাটা সার্থক হলো। ওই যে দেখা যাচ্ছে ওই কটেজগুলোতে আমরা থাকবো, ওদেরই একটা মেয়ে আমাদের জন্য রুমটা দেখাতে নিয়ে যাচ্ছে। তোমাদেরকেও দেখাই রুমটা কেমন আর কতটা সুন্দর। কটেজগুলো কি ভালো রকমের এরা মেনটেন করে রেখেছে, একদম মানে যেরকম আমি ফটোতে দেখি পাহাড়ের গায়ে হয় ওরকমই। রুমটা মোটামুটি খুব সুন্দরই, স্পেশিয়াস। এখানে একটা সুইচ বোর্ডও আছে। ব্যাস খুব সুন্দরই, ভালোই লাগলো। মানে এরকম একটা কটেজে থাকার ফিলিংস ফার্স্ট টাইম পাবো। যেতে না যেতেই ওদেরই একটা মেয়ে এসে আমাদের চা দিয়ে গেল। মেয়েটা কতটা মিষ্টি, যে হোমস্টেতে থাকবো তাদেরই মেয়ে। তো জানলা খুলে দেখো কত একটা ভালো ভিউ আমরা পেতে চলেছি, আমি সেটা ভেবেই খুশি হয়ে যাচ্ছিলাম। এখন কুয়াশা জমে গেছে, সকালে নিশ্চয়ই রোদ উঠলে আমি আরও একটা সুন্দর ভিউ পাবো। আল্লাহ কি সুন্দর, খুবই সুন্দর। আমরা এসি ওই নিচ থেকে, এখানে কি সুন্দর লাগছে। আমাদের সঙ্গে চা দিয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে লাঞ্চ করে একটু রিল্যাক্স হয়ে আবার বলছি কেমন জায়গাটা। বেশ ভালো লাগছে, রিফ্রেশমেন্ট চাটা খাওয়ার পরে। খাবারের জন্য ওদের একটা আলাদা জায়গায় কিচেন আছে, ছোট ছোট কটেজ তো, তাই ছোট ছোট ঘর ওদের তৈরি করা। তো আমরা চলে গেলাম ওদের রান্নাঘরে। রান্নাঘর এক জায়গায় আর খাওয়ার জায়গাটা আর এক জায়গায়। এই যে ছিল খাওয়ার জায়গায় ছোট্ট একটা ডাইনিং টেবিল, কি সুন্দর সাজানো গোছানো, দেখেই ভালো লাগছিল, মনটাও ভালো লাগে। তো পৌঁছে গেলাম, তো ওদেরই একটা স্পেশাল আলুর তরকারি, সবজি, ডাল আর এই ডিম কারিটা যেন আমার মনে হলো যে পাহাড়ের একটা বৈশিষ্ট্য। খাওয়া দাওয়া করে আমি দৌড়ে দৌড়ে কটেজটা এনজয় করার জন্য দৌড়াচ্ছিলাম। দেখো প্রকৃতিটা কি ভালো, রডোডেনড্রন চারদিকে ভর্তি, মেঘে ভর্তি। আর ওখানে একটা বাথরুম রেখেছিল, যে বাথরুমটা খুবই সুন্দর। আমার তো সত্যি বলতে কি দুর্দান্ত লেগেছে প্লেসটা, কিন্তু একটু কষ্টও হয়েছিল। একটু রেস্ট নিতে না নিতেই সন্ধ্যাবেলা দিয়ে গেল চা আর পপকর্ন। পপকর্নটা খুব দরকার ছিল, কারণ আমার খুব ডাকিকারিয়া হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। এখন বাইরে প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস, কারণ ওনারা বলছেন এটা তো গরমের সিজন। জানুয়ারি ফেব্রুয়ারিতে নাকি বরফও পড়তে পারে, এমন একটা প্লেস এটা। ঘরটা কি সুন্দর। তো তারা এখন দিয়ে গেল পপকর্ন, চা, দেখেও তো ভালোই লাগছে সবারই। সন্ধ্যাবেলা ওখানে বনফায়ারও হয়েছিল, তাতে এই যে আঙ্কেলটা ছিল উনি ওখানকার দেশি মুরগি মানে ওটাকে ভালো করে তন্দুরি করে আমাদেরকে দিচ্ছিল। সকালে দেখো হোটেলটার ভিউ, হোটেল বলাটা ভুল, এটা হলো ছোট্ট কুটির আমাদের, কি সুন্দর এটা একটু দেখে নাও। বাজে 8:30, আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো। শরীরটা আমার ভালো নেই বলে কালকে আমি সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি, এতটা উঁচুতে এসে হয়তো একটু সাফোকেশন হচ্ছিল মেবি। তো এখন অনেকটা ঠিক আছে, মুখগুলো শুকিয়ে গেছে, কারণ রাতে ডিনারটা স্কিপ করেছিলাম অ্যাসিডিটির জন্য। বাট এই মর্নিং ভিউটা তোমাদের একটু দেখাই, কতটা সুন্দর এখানটা। আমরা এবার রেলিং ভিলেজের জন্য বেরিয়ে যাব একটু পরেই, তার জন্য ব্রেকফাস্টটা করেই বেরোবো। এখন এখানে একটু ফ্রেশ এয়ার নিতে খুবই ভালো লাগছে। জানি না কেন আমার ওখানে গিয়ে একটু মোশন সিকনেস হয়েছিল, তাই রাতে আমি একবার মতো ভমিট করেছি, সেই জন্য আমার মুখটুক একদম শুকিয়ে গেছে। কি বলবো, আর অনেকটাই হাইট ছিল হয়তো আমার, মানে আমি ওটা একটু ইনটলারেন্স হয়ে গেছে। যাই হোক, সবার হবে তার কোনো মানে নেই। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো জায়গা, আমি অবশ্যই রেকমেন্ড করবো। সকালে যখন আমি নিচে নেমে এলাম তখন দেখলাম একদম ফ্রেশ লাগছে, আমাকে হয়তো ওইখানকার ওয়েদারটা একটু শ্যুট করে। যাই হোক, ওখান থেকে মানভঞ্জন থেকে এই একটা সুন্দর রাস্তা আর খুব অ্যাডভেঞ্চারাস রাস্তা ক্রস করতে করতে আমরা চললাম রেলিংয়ের দিকে। আর এখানের একটা ছোট্ট গ্রামের মানে কি বলবো দৃশ্য দেখতে দেখতে আমরা গিয়ে গেলাম রেলিংয়ের দিকে। রেলিংটা কেমন সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো, ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখে নাও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।